আচ্ছা, এখন যে ভিডিওটা করতে এসেছি সেটা মিক্সড ভিডিও। হ্যাঁ, অনেকগুলো টপিককে আমি একসঙ্গে মার্জ করে তোমাদের সামনে বলতে এসেছি। তো প্রথমে একটা কমেন্ট পড়ি, এটা জরুরি, সেই জন্য কমেন্টটা আগে পড়বো, তারপরে আমি তোমাদের একটার পর একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথম একজন কমেন্ট করেছে এটা শুয়ের ভিডিওতে, যিনি লিখেছেন, আমি তোমাকে উস্কানি কমেন্ট করব না, আচ্ছা, কিন্তু একটা কথা বলি, কন্ট্রোভার্সিতে কিছু একটা মিসিং যাচ্ছে। তুমি সেই সু দি যে প্রথম কন্ট্রোভার্সি শুরু করে, তোমার ব্রেন খুব সুন্দর, কি বলতে চাইছি পারলে একটু বুঝে নিও। আমি চাই ঢাসু কন্ট্রোভার্সি হোক, আমাদের কুইন, হ্যাঁ, সুদিকে আবারও ফিরে পেতে চাই। তারপরে ম্যান্ডির উদ্দেশ্যে লিখেছে, ম্যান্ডি তোমাকে চেঞ্জ করে দিল, বাট ম্যান্ডি একই থেকে গেল, আমি আগের সুদিকে দেখতে চাই। ইয়ো হানি সিং ও, এই কমেন্টটা নিয়ে আমি নিশ্চয়ই বলবো। তার আগে প্রথম কথা, আমরা শুনেছি প্রবাসে ঘরকন্নার মৌহার বাড়িতে চুরি হয়েছে। কবে চুরি হয়েছে? যখন কিনা তারা, মানে উনি এবং ওনার পুরো ফ্যামিলি, হাজব্যান্ড এবং বাচ্চারা সমেত ওখানে গিয়েছিল ওনার শ্বশুর বাড়িতে। অল দ্যাট পিরিয়ডই, অন দ্যাট পিরিয়ডই হচ্ছে ওনার বাড়িতে চুরি হয়। কোন বাড়িটা? যেই বাড়িটা উনি ভাড়া দিয়েছিলেন, যেটা কিন্তু আমরা আগে জানতাম না যে ওরা বাড়িটা ভাড়া দিয়েছে, ঠিক আছে? ওনাদের যে বাড়িটা থেকে নতুন প্রপার্টি কেনার পরে সেই বাড়িটা যে ভাড়া দিয়েছে, এই কথা কিন্তু দর্শকদের আগে বলেনি। বাট এই চুরি হওয়ার পরে তাই সে জানাচ্ছে দর্শকদের যে এই প্রপার্টিটা ভাড়া দেওয়া হয়েছিল। কাকে ভাড়া দিয়েছিল? একজন সিঙ্গেল মাদার এবং তার 3টি বাচ্চাকে, যারা কিনা মানে মার্সিডিজ গাড়ি ফাড়িও চড়ে, কিন্তু তারা চোর নিকলা। এবার কথা হচ্ছে, এই ইউটিউবে এসে সে বলছে এবং এতদিন পর বলছে, কারণ তার হাজব্যান্ডই তাকে সেই ব্যাপারে অবগত করেনি, কারণ সে টেনশন করবে বলেই, ঠিক আছে? তার জন্য ওখানে থাকতে উনি কাউকেই বলেনি, কারোর সঙ্গে কিছুই শেয়ার করেনি। এখানে আসতে তারপরে ওয়াইফকে জানিয়েছে এবং ওয়াইফ ভীষণই টেনসড, ভীষণই আপসেট। তার কারণ, তার বক্তব্য যে পয়সা নয়, পয়সাটাই যে এখানে আপসেটনেসের কারণ তা নয়, বাট আমি আমার জীবন যখন সবে সবে শুরু হচ্ছিল এইখানে, মানে ও যেখানে উনি যেখানে রয়েছেন সেখানে, তো প্রথম প্রথম উনি বাড়ি কিনেছেন এবং সমস্ত জায়গার সমস্ত টাকা পয়সা অ্যাসেট সমস্ত কিছু দিয়ে বাড়িটা কিনেছে এবং তারপর বাড়িতে একটা একটা করে সুন্দর সুন্দর জিনিস কিনেছে। এবার সেই জিনিসগুলো কিন্তু যথেষ্ট কস্টলি, ঠিক আছে? 2-2.5 লাখ টাকা করে এক একটার দাম, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 2-2.5 লাখ টাকা করে দাম। তো সেই সব জিনিস কিনেছেন, যেমন ড্রায়ার, ও ওয়াশিং মেশিন টাইপের, আর ড্রায়ার, আর হচ্ছে তোমার ফ্রিজ। এই 3টে জিনিস সেই ভদ্রমহিলা চুরি করে নিয়ে গেছে। এইবার কথা হচ্ছে, কি করে জানলো? তাদের যেহেতু প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব, তাদের বক্তব্য অনুযায়ী তারা নাকি ওই ভদ্রলোককে, মানে মৌহাদির হাজব্যান্ডকে জানিয়েছিল যে এরকম চুরি করে যাচ্ছে, আপনাদের কি বলে গেছে? এইবার এই মৌহাদির হাজব্যান্ড কিন্তু নিজে ভাড়াটা দেয়নি, উনি একজন প্রজেক্ট ম্যানেজার রেখেছেন। হ্যাঁ, এই ব্যাপারটাতে একজন ম্যানেজারকে রেখেছেন যাতে তিনি সব ডিল করে, এবং তিনি সেই সব ডিল করে ভাড়াটিয়া ঠিক করেছে এবং সিঙ্গেল মাদার দেখে তারা ভাড়াটা দিয়েছিল, কিন্তু সে চোর নিকলা। এবার কথা হচ্ছে, তিনি বলছেন যে ইউটিউবে এসে কী করণীয়, কী হ্যান ত্যান। তো আমার কথা হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল তো পুলিশের কাছে যাওয়া উচিত। আর ওখানেও চুরি হয়, ওরকম একটা এক্সপেন্সিভ মানে দেশে এরকমভাবে চুরি হয় এবং সেখানে সে গাড়ি চড়ে রীতিমতো, এবং তার নিশ্চয়ই আতা পাতা খোঁজ খবর নিয়েই ভাড়া দেওয়া হয়েছিল, যাকে তাকে তো ভাড়া দেওয়া হয়নি। তো তার তো সমস্ত ডকুমেন্টসও আছে ওদের কাছে, তাহলে সেই চোরনিকে ধরা যাচ্ছে না, এটা একটা মেন ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে এইভাবে বাড়ি হুট করে খুলে রেখে এরকমভাবে চুরি করে হট করে চলে যায়, এরকমও মানে ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না। তো যাই হোক, এবার সেই প্রজেক্ট ম্যানেজারের উপরই তো মানে এদের কিছু না কিছু মানে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ তার বিএফেই ভাড়াটা দেওয়া হয়েছিল, তো সেই সমস্ত কিছু দেখছিল। তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তখনই তো মানে পুলিশ প্রশাসন এইসব জানানোর দরকার। এখন এতদিন পরে এসে কী করব, কি বুঝে উঠতে পারছি না, এটা কী কথা? এইবার উনি বলছেন, টাকাটা আমার খারাপ লাগছে যে টাকাটার জন্য বলছি না, বাট আমার স্মৃতি, আমার পুরনো দিনে নতুন শুরু আজ জীবনে, এবং ফ্রিজটা খুব ভালো ছিল, ড্রায়ারটাও খুব এক্সপেন্সিভ ছিল। তারা দেখো ভাই, যতই বলো আমার স্মৃতি, পুরনো দিনে নতুন করে শুরু করেছি যখন, তখন অনেক কস্টলি দিয়ে কিনেছি। আলটিমেটলি দেখো, পয়সা এখানে ম্যাটার। এখানে ফালতু ফালতু 5 লক্ষ টাকা কে খরচ করতে যায় ভাই? তো যেটা তুমি বলেছো, সমস্ত জিনিসপত্র নিয়ে প্রায় 5 লাখ টাকা ইন্ডিয়ান রুপিসে খরচা হয়েছে, এবং তুমি এটাও বলেছে যে কত কষ্ট করে আমরা টাকা জমিয়ে সারা
সারাক্ষণ পরিশ্রম করে এই সব জিনিসগুলো করেছি, আর সেগুলো এইভাবে চুরি হয়ে গেলে কেমন লাগে। এবং তোমার হাজব্যান্ড এবং তুমি দুজনেই বলেছো পরিশ্রম পরিশ্রম, আরও পরিশ্রম করে যেতে হবে, আর কত পরিশ্রম করব, কত খাটবো। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, আপসেটনেস থাকেই। আমরা যখন নিজেদের 1 টাকাও মিস হয়ে যায় না, তখন আমরা চিন্তা ভাবনা করি, এটা কাউকে দিয়ে দিই, কিছু কিনি, কিছু খাই, সেটা আলাদা কথা, কিন্তু শুধু শুধু আমার জিনিসটা চলে যাবে, সেটা 1 টাকা গেলেও মন খারাপ হওয়ারই কথা। সেটা তোমাদেরও হয়েছে, কিন্তু তুমি যেই বারবার বলছো পয়সাটা এখানে ফ্যাক্ট নয়, পয়সাটা এখানে ফ্যাক্ট নয়, আমার পছন্দের জিনিস, আমার শখের জিনিস, আমার প্রথম দিকের জিনিস, আমার কস্টলি জিনিস, এইটা কি কথা? তোমার কাছে পয়সাটা ম্যাটার না হলে তুমি বারবার বলতে না এটার দাম এই, এটার দাম ওই, ওটার দাম ওই। ম্যাটার পয়সাটা, সেটা স্বীকার করতে শেখো যে হ্যাঁ আমার কাছে ম্যাটার। আর না ম্যাটার হওয়ার কি আছে? 5 লক্ষ টাকা ইনকাম করতে কষ্ট করতে হয় না, সে যেভাবেই করুক, কেউ বেশি ইনকাম করে, কেউ কম ইনকাম করে, কিন্তু 5 লক্ষ টাকা ইনকাম করতে যথেষ্ট কষ্ট হয়। তো সেটা যদি ইহই কেউ ভাড়া দেবে বলে ভাড়া না দিয়ে সেই টাকা আবার জিনিসপত্র নিয়ে চলে যায়, এবং সবথেকে বড় কথা পর্দা হেনা তেনা এমনকি পাপোশ পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। এবার তার মানে চিন্তা করো, তোমরা দেখে শুনে তো ভাড়াটা দেবে। কার কালচার এমন ভাই যে পাপোশটা পর্যন্ত নিয়ে চলে যায়, পর্দাগুলো নিয়ে চলে যায়? পর্দাগুলো কি সব জায়গায় সমস্ত জানলা কি একই, সেখানে লাগানো যাবে কি না? তো পর্দা তো দেখাও যাবে কোনো অন্য জায়গায় লাগালেও। তাহলে আমি বুঝে পাই না সত্যি কথা তার কি ব্যাপার। আর তোমরা একটু জেনে শুনে বুঝে সুঝে ভাড়া দিতে পারলে না? এটা কেমন কথা? দুম করে এগুলো নিয়ে চলে গেল, এই করলো। এইটা ওইখানে ইন্ডিয়াতে ছিলে বলে যাওয়া সম্ভব হয়েছে এমন তো নয়, এখানে থাকলেও সম্ভব হতো যাওয়া। হ্যাঁ, খবরটা তাড়াতাড়ি দিতে পারতো। তো প্রজেক্ট ম্যানেজার কী করতে হচ্ছে, সেই খবর দিয়ে পুলিশি প্রশাসনের হেল্প নিয়ে ব্যাপারটা উদ্ধার করতে পারলো না? এটা আবার কীরকম কথা? কারণ তার তো ডকুমেন্টস আছে, বিনা ডকুমেন্টসে তো তাকে ভাড়া দেওয়া হয়নি, সমস্ত কিছু জেনে শুনেই তো তাকে ভাড়া দেওয়া হয়েছে। তাহলে সেই পাতা আতা খোঁজ নিতে হবে, কোথায় কী বৃত্তান্ত, সমস্ত কিছু করে সার্চ করে, এবং ওখানকার প্রশাসন অনেক উচ্চমানের, করে তো ব্যবস্থা করতে হবে। এখন এতদিন পরে ইউটিউবে এটা বলে কি লাভ হচ্ছে? কি করা যায় বলুন তো, কি করা যায়? কি ভিউয়ার্সরা বলবে, নাকি তোমাদেরই তখন ইনিশিয়েটিভ নিয়ে সমস্ত জিনিস করার দরকার ছিল? হ্যাঁ, বুঝতে পারছি ওই দেশ থেকে হয়তো সেইভাবে ফিজিক্যালি থাকার কথা নয়, কিন্তু উনি যে কাজ করেন সেখানে কি উনি ফিজিক্যালি কোনো ব্যাপারে কিছু করতে পারবেন? তাও তো নয়। তাহলে ওনাকে ওখানে প্রজেক্ট ম্যানেজারের হেল্প নিতে হতো, তো সেটাই সেখানে বসেই করতে পারতো, ব্যাপারটা হতো। তো যাই হোক, সব থেকে বড়ো কথা হচ্ছে যে ভাড়া বসানোর আগে তো অনেক বেশি খোঁজ খবর নিয়ে ভাড়া দেওয়া উচিত। তো সেটা কি করা হয়নি আমি জানি না। তো বলছে যে আপনারা বহু পুরনো ব্লগে দেখেছেন আমি ফ্রিজটা নিয়ে যাবোই ভেবেছিলাম, তারপরে ভাবলাম আমাদের বাড়ি তো তাই এটা এখানেই রেখে গেলাম, ওখানে আলাদা করে করেছি। হ্যাঁ, এটা আপনাদেরই বাড়ি, কিন্তু সেখানে আপনারা তো কাউকে যদি রেন্ট দেবেন এরকম ভেবে থাকেন, তাহলে সে তো ব্যবহার করতো, তো ব্যবহার করলে তো জিনিসটা অনেকটাই নষ্ট হয়ে যেত। তাহলে যদি ফ্রিজটা এত পছন্দ ছিল এবং এত এক্সপেন্সিভ ফ্রিজ, তাহলে সেটাকে ওই বাড়ি থেকে এই বাড়িতে ট্রান্সফার করাটাই মনে হয় শ্রেয় ছিল, আমার মনে হয়। তো যাই হোক, সেটা করা হয়নি, এখন মোটামুটি সাফার করতে হচ্ছে। এবং আপনার চোখে মুখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি ভীষণ কষ্ট পেয়েছেন চুরি হওয়ার জন্য, সব থেকে বড় কথা না, এইসব এক্সপেন্সিভ জিনিস চুরি হওয়ার জন্য, ঠিক আছে? এবং এইগুলো এত কস্টলি, এত টাকা আবার পরিশ্রম করে জোগাড় করতে হবে এর জন্য। আর এটা খুব স্বাভাবিক ব্যাপার কষ্ট পাওয়াটা, কিন্তু এটাকে স্বীকার না করাটা অস্বাভাবিক। এখানে বলা হচ্ছে চুরি হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই জন্য আমার কষ্ট হচ্ছে, কিন্তু টাকাটা এখানে ফ্যাক্ট না, বা টাকার কথাটা আমি বলছি না, টাকাটা অবশ্যই ফ্যাক্ট। আমরা এই যে বিদেশে কাজ করতে যাই বা বিদেশ ভূমিতে পড়ে থাকি নিজেদের দেশ ছেড়ে, কেন? টাকা ইনকাম করার জন্য, তো বেশি টাকা ইনকাম করার জন্য, বেশি ল্যাভিশ লাইফ লিড করার জন্য। তাহলে সেটা স্বীকার করতে কী অসুবিধা আছে? এটা আমার মনে হয়। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। আমাদের ম্যান্ডির হয়েছে খুব জ্বালা, প্রচুর কম্পিটিশান আসছে, আর ম্যান্ডি যেন সবসময় ফার্স্ট হওয়ার দৌড়ে এগোতে চায়। তো ম্যান্ডির দুদিক দিয়ে দুজনে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। একদিকে ছর্দি ভাই, সে বিজনেসে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, আর একদিক দিয়ে বুনু, সে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কন্টেন্টের জোর। কারণ অলরেডি সে ঘোষণা করে দিয়েছে যে তার 7 মাসের সাধের ডেট ফিক্সড হবে, এরকম একটা আলোচনা হচ্ছে। তার মানে হচ্ছে খুব শিগগিরই আমরা মারুর 7 মাসের স্বাদ দেখতে পাবো। আর সেটা একটা ভালো কন্টেন্ট। তোমরা জানো, যখনই কেউ প্রেগনেন্ট হয়, আর প্রেগনেন্ট লেডিদের এই স্বাদ ফাদ হেনা তেনা বেবি শাওয়ারের ফটো এগুলো সত্যি খুব ভাইরাল হয় এবং
সবাই পছন্দ করে। তাহলে কন্টেন্টের দিক দিয়ে মারু একেবারে ঝাসু কন্টেন্টের জায়গায় রয়েছে, আর এদিকে ছোটদিভাইও কিন্তু সেই লেভেলের কম্পিটিশান দিয়ে যাচ্ছে কুর্তি, শাড়ি, নাইটি সমস্ত কিছুতে। তো ম্যান্ডি এই জন্য দুদিক দিয়ে দৌড়ঝাঁপ করছে, ঠিক আছে। এবং ম্যান্ডুকে দেখা যাচ্ছে প্রচণ্ড বেশি বিজনেসে কনসেন্ট্রেট করছিল, ঠিক আছে। যদিও ও বলে যে ওই বিজনেসটা ওর বরের, ঠিক করে আমার হাসি পায়। হ্যাঁ, আমাদের শুভ বলেছিল ওই বিজনেসটা নাকি ওর বরের, বরের প্রচুর কন্ট্রিবিউশন। এখন অবশ্য স্বীকার করে না, এখন বলে মানে কইরা আবার বলছে, মানে ফিরে এসেছে, রিটার্ন এসে গেছে। এতদিন ধরে যখন ওয়াইলিং বাটারিং করছিল তখন স্যান্ডির সঙ্গে মানে আমাদের অনুপমের তুলনা করছিল, এবং তুলনা করতে গিয়ে সবসময় অনুপম খুব খারাপ আর স্যান্ডি মহান, এটা বোঝানোর চেষ্টা করছিল। এবং কুইরা এই কথাটা নিয়ে আমি যখন বলেছিলাম, ঠিক আছে, খিদমত খাটার ব্যাপারে, তখন আমাকে বলেছিল যে আমি ভাবতাম আগে যে স্যান্ডি হচ্ছে ম্যান্ডির কথায় ওঠে বসে, কিন্তু পরে আমি ওদের সঙ্গে মেশার পর জানতে পারলাম যে স্যান্ডি সেরকম নয়, স্যান্ডির কথায় সব চলে। ঠিক করে আবার হাসি পায়। তো যাই হোক, কুড়ের বাচ্চা এইসব হেনা তারা আগে বলেছিল, পরবর্তীকালে বললো না প্রচণ্ডে খাটুনতে 50-50 ওই ব্যবসাটা দেখে, এখন আবার সেই কুড়ে গল্পটাই চলে আসছে। তো ভাই মানে এতই যদি নিজের কথাই নিজে কাটে তাহলে আর তাকে কি বলা যায়, কুইন কি আর বলা যায়। হ্যাঁ, তো যাই হোক, এইবার যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ম্যান্ডি লাগাতার ব্যবসার জন্য প্রচুর খাটছে, এবং সেই লেভেলের বিক্রি বাট্টা করবার জন্য সেই প্রতিদিন প্রায় হচ্ছে নাইটি তুলছে, লাইভ করছে, প্লাস হচ্ছে শর্ট ভিডিও করছে, প্লাস ব্লগিংয়ে দেখাচ্ছে। ব্লগিংয়ে সত্যি কথা এই নাইটি দেখানো, চাদর দেখানোটা আমারও পছন্দ নয়। ও ব্যবসার জায়গায়, ব্লগিংয়ের জায়গায়। হ্যাঁ, আমার কী বিক্রি হলো, সেল হলো, হ্যান হলো ত্যান হলো, মাঝে মধ্যে আমি আপডেট দিলাম আলাদা কথা, কিন্তু এই ব্লগিংয়ে প্রতিদিন চাদর দেখানো, নাইটি দেখানো, এই দেখানো ওই দেখানো, এরা ভেরি বোরিং সাবজেক্ট অ্যাকচুয়ালি। সত্যি ব্লগিং যারা দেখতে ভালোবাসে তাদের কাছে কিন্তু ব্লগিংটা ছোট হয়ে যায়, এবং ব্লগিংটা সেই উন্নত মানের হয় না। ব্লগিং সেখানে আমি বিজনেস করছি বলতেই পারি, বা বিজনেসের কিছু জিনিসপত্র, এই দেখো মাল এলো, বা এই দেখো এত নাইটি তুলেছি, এই দেখো এত চাদর তুলেছি, কিন্তু বারবার একটা করে দেখানো, একই ক্লিপ তুলে একবার ভিডিওতে দেওয়া, একবার শর্ট ভিডিওতে দেওয়া, একবার লাইভ করা, মানে ভেরি টেরিফিক আর কি। তো আমার এটা একদমই পছন্দ না ব্যক্তিগতভাবে, যে ব্লগিংয়ের মধ্যে এইভাবে বিজনেসের এইভাবে দেখানো, আর সেটা আমার মনে হয় ভীষণ বোরিং, এবং যারা ব্লগিং দেখতে ভালোবাসে তাদের কাছে খুবই মানে অসহ্য ব্যাপারটা। তো সেখানে ম্যান্ডি আবার বলেছে যে যাদের মনে হবে এরকম তারা ওই জায়গাটা স্কিপ করে যাবে। নিজেকে কীভাবে আমি বুঝে পাই না, মানে ওর ভিডিও দেখবার জন্য এতই লোকে পাগল যে যখন মানে ভিডিও দেখবে তো আধা আধুরা দেখে আবার হচ্ছে বাদবাকি এইটা স্কিপ করবে, ওটা স্কিপ করবে। অমন ভিডিও দেখবো কেন যেখানে আমাদেরকে স্কিপ করতে হবে, এবং যেখানে মানে যে ক্রিয়েটার সে বলে দিচ্ছে স্কিপ করবে, এটা স্কিপ করবে, ওটা স্কিপ করবে, অদ্ভুত যেন। তো যাই হোক, মোটামুটি আগে তো তোমরা দেখেছো ও নাইটি নিজের পয়সায় তুলেছিল, আর বেড কভার আর শাড়ি দোকানে গিয়ে দেখাতো। হ্যাঁ, মানে ওর নিজের পয়সা ওখানে ইনভেস্ট করেনি, দোকানে একটা কমিশন দিয়ে ওরা ওই জিনিসটা বিক্রি করতো। ওরা যেটা বিক্রি করবে সেই কমিশনটা ওরা পেয়ে যাবে, বাদ বাকি দোকান যা করবে, মানে দোকানের হচ্ছে তোমার মূলধন। এখন ও দেখেছে যে ওতে লাভ কম, লভ্যাংশ কম, এবং অসুবিধাও অনেক হয়, তাই জন্য আবার কি করেছে, বেডশিটের হচ্ছে ভালো টাকা ইনভেস্ট করেছে, এবং প্রচুর বেডশিট ওর বিক্রি হচ্ছে। হ্যাঁ, প্রিন্টগুলো ডেফিনেটলি ভালো, এবং চাদরের কোয়ালিটি দেখলে বোঝা যায় যে ভালো, কিন্তু দামটা অনেকটা বেশি, অনেক এক্সপেন্স। তবে হ্যাঁ, ও যেটা বলেছে যে ওর বেশিরভাগ বেডশিট কোথায় যায়, আসামে, দিল্লিতে, মুম্বাই, হেনা তেনা অমুক তমুক জায়গায় যায়, কলকাতায়ও যায়, কম যায়। তার মানে এটা পরিষ্কার যে বাইরের লোকেরাই কিন্তু এই অনলাইনে পারচেজিংটা বেশি করে, এবং তাদের তো হয়তো সেইভাবে সম্ভব হয় না বাইরে গিয়ে কেনা, বা এরকম সুতির জিনিসপত্র সবসময় হয়তো পায় না, হতে পারে সেরকম কিছু, তার জন্য কেনে। কিন্তু কলকাতার লোকের কাছে ও টু মাচ দাম নেয়, এটা আমি মনে করি। তো সেটা তার ব্যাপার। আর একটা কথা বলে যে আমি কখনো কারোর বিজনেস নিয়ে কোনো দিন কিছু বলিনি। কেন? বিজনেস যদি ব্লগিংয়ে দেখাতে পারে, আর আমি যদি ব্লগিং নিয়ে আলোচনা করি, তো ব্লগিংয়ে যদি বিজনেস একটা পার্ট হয়, আমি আলবাত সেটা নিয়ে কথা বলতে পারি। বিজনেস সে করবে, গলাকাটা দাম নেবে, অন্য লোক তার থেকে কম দাম নেবে, সেটা নিয়ে কথা বলা যাবে না? এ আবার কী কথা? আমি তো কন্ট্রোভার্সি করতে বসেছি। বিজনেসটা যদি আলাদা একটা কেউ অন্য জায়গা থেকে করতে আলাদা কথা, কিন্তু বিজনেসটা তো ওর ব্লগিংয়েরই পার্ট, এবং ব্লগিং করে বলেই তার জন্যই ওর বিজনেসটা চলছে, বা কন্ট্রোভার্সি করেইস বলেই তোর ওই জিনিসটা হচ্ছে, তাহলে সেগুলো নিয়ে বলা যাবে না? যেখানে যেরকম মনে হবে সেখানে অবশ্যই বলবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা নিয়ে বলবে না, ওটা নিয়ে বলবে না, সেটা নিয়ে বলবে না, এরা আবার কী ব্যাপার আছে? তো যাই হোক, আমাদের ম্যান্ডি ওই জন্য সেই র্যাট ফ্রেশে দৌড়চ্ছে, মানে ওর বক্তব্য হচ্ছে ব্লগিংয়ে আমাকে সেরা হতে হবে, মানে ওর
সারাউন্ডিংয়ে, আর বিজনেসেও আমাকে সেরা হতে হবে, আর তার জন্য লাগাতার পরিশ্রম করতে হবে। তবে হ্যাঁ, ম্যান্ডি পরিশ্রম করছে, বিজনেসে পরিশ্রম করছে ম্যান্ডি, সেটা দেখা যাচ্ছে। ম্যান্ডি করছে, স্যান্ডি কিন্তু নয়। স্যান্ডি যে কাজ করতো সেটাই করছে, কারণ ও তো মগজ লাগায় না, ও শুধু ইনস্ট্রাকশন ফলো করে যে কাজ করা সেটা। মগজ তো লাগায় ম্যান্ডুরানি। তো ম্যান্ডুরানির মগজ যখন চলে, তো ম্যান্ডুরানি বুঝতেই পারছো সেই লেভেলের খাটন্তি করেছে, মানে ওতেও ফাস্ট হতে হবে, এই ব্লগিংয়েও ফাস্ট হতে হবে। তো ব্লগিংয়ে ওই জন্য কন্ট্রোভার্সি ছোঁয়া ছাড়া ম্যান্ডি ভিডিও করতে পারছে না, কারণ ও জানে যে নর্মাল যদি ব্লগ দেয় তাহলে মারু যদি এগিয়ে যায়, বুঝতে পেরেছো, মারু যদি এগিয়ে যায়, আর মারুর কাছে কন্টেন্ট আছে, মারু সেইভাবে ভিডিও ফুটিয়ে তোলে না, মারু সেভাবে ভিডিও প্রতিদিন দেয় না, মারু সেভাবে মানে ব্লগিংয়ের প্রতি সেই লেভেলের আর্জ নেই তার জন্য। নাহলে মারুর কাছে যা ঝাঁসু কন্টেন্ট আছে, মারু কিন্তু ব্লগিংয়ে ম্যান্ডি থেকে এগিয়ে যাওয়ারই কথা সব দিক দিয়ে, কারণ ওর কাছে আছেই কন্টেন্ট, ওকে কন্ট্রোভার্সি না করলেও চলবে, কন্ট্রোভার্সি করে ওকে কন্টেন্ট করতে হবে না, ওর কাছে ভালো ভালো কন্টেন্ট আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এর মধ্যে আমরা দেখলাম যে মারুর বাড়িতে ওর শ্বশুর শাশুড়ি এসেছিল, মানে নিমন্ত্রণ খেতে, এবং ওর জায়ের ছেলেটা এসেছিল। তো সেখানে মারু অনেক কিছুই রান্না করেছে, আমের চাটনি ফাটনি, ডাল ফাল, তারপরে পনিরের তরকারি ফরকারি, তারপরে হচ্ছে তোমার বেগুন ভাজা, হ্যানা তা না, যা পেরেছে করেছে। আমি মনে করি যে সেটাই অনেক, যেটুকুনি পেরেছে করেছে, এবং আতিথেয়তা করেছে, যতখানি যেটুকুনি করেছে সেটুকুনি, যা ছিল সেটা দিয়ে করেছে, সেটাই যথেষ্ট। এবং এবার এখানে কথা হচ্ছে যে মারুর শাশুড়ি শ্বশুররা ঘর গোছানোর সময় এলো না, আর এই সময় চলে এলো। শোনো, প্রথম কথা হচ্ছে যে মারু বলেছে একটা কথা, নিজের কাজ নিজে করা ভালো। তো এবারে ও শ্বশুর কি মানে দোকানদারি করবে না, এসবগুলো তোলাতুলি করবে, বয়স যথেষ্ট হয়েছে এবং ফিগারটাও যথেষ্ট মোটু সোটু, তো সেহেতু ওনার পক্ষে ওইগুলো করাটা একটু টাফ ছিল। আর শাশুড়ি বাড়ির রান্না দুবেলা কাজ সারতেই তার সময় চলে যায়, তো কখন এসে বাড়িতে ঘর গুছিয়ে দেবে? হ্যাঁ, এবার ঘর গোছানোটা আবার সবার পছন্দ হয় না। তো মারু বর যখন সব পারছে এগুলো করতে, তাহলে ছেলে যখন বলেইছে না তোমার লাগবে না, তাই জন্য আসেনি। ঠিক আছে, তা বলে কি তারা ছেলের বাড়িতে আসবে না? অবশ্যই আসবে, এবং এসেছে, এবং সামনে যে জামা কাপড়গুলো পরেছিল সেগুলো গুছিয়ে দিয়েছে। মারুর মাকে দেখেই বোঝা যায় যে মারুর বর এবং মারুর মা যথেষ্ট খাটুনতে। নিশ্চয়ই শ্বশুরমশাইটাও ততটাই খাটুনতে, মারুর মা নয়, সরি, এখানে আমাদের মারুর বরের মা, এবং শ্বশুরমশাই মনে হয় যথেষ্ট খাটুনতে, সেটাই মনে হয়েছে। শ্বশুরমশাই শাশুড়ির সঙ্গে তো মারুরদের কোনো প্রবলেম নেই, হ্যাঁ, ওর জায়ের সাথে মারুর প্রবলেম না, বেসিক্যালি যা ভাসুরের সঙ্গে ওরা আলাদা থাকে, মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকে না, এটা পরিষ্কার বোঝা যায়। কিন্তু ওর শ্বশুর শাশুড়ি তো মানে নাতি অন্তপ্রাণ, নাতনি অন্তপ্রাণ, তাই তাদের সঙ্গে সবসময় পুটুলি করে সবাই যায়। ঠিক আছে, যা নিজের তালে থাকে, মানে ওই সব কী সব কাজকর্ম করে সেইগুলোর তালে থাকে, আর বাচ্চাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ঠাকুমার কাছেই গিয়েই সব কিছু করে। তো যাই হোক, এবার দেখলাম এটা, এবং ও বললো যে স্বাদের ব্যাপারটা হচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মারুর ঘরে যে দুটো আমরা দেখেছিলাম, একটা সিঙ্ক আর একটা বেসিন, এখন বেসিনে মারু বাসন কাসন মাজছে, কারণ ওই সিঙ্কের জলটা যাচ্ছে না। ওটা বলেছে যে ওর বর ঠিক করে দেবে, কিন্তু ওর বর সেই সময়টা পাচ্ছে না। সত্যি কথা, একটা ছেলে বাইরে পরিশ্রম করবে, ঘরে সমস্ত জিনিস গোছাবে, আবার বাড়ির সমস্ত কিছু করবে, সবটা সম্ভব না, ধীরে ধীরে সব হবে। তাই জন্য ও বেসিনে বাসনটা মাজছে, কারণ ওই সিঙ্কে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, ওই বেসিনে মাজলেও ওরম হয়ে যাবে, কারণ ড্রেনেজ লাইন যদি খারাপ থাকে তাহলে সমস্যা, ওই পাইপটাকেই পাল্টাতে হবে, ড্রেনেজ পরিষ্কার করতে হবে, এটা খুব জলে মানে খুব সমস্যা। ড্রেনেজ যদি ভালো না থাকে তাহলে কিন্তু খুব প্রবলেম। আর এই বাড়িটা যে কস্ট কম হয়েছে তার জন্য এইসবগুলো আছে, এই পুরোনো আমলের একটু বাড়ির ঘরদোর এবং ড্রেনেজের প্রবলেম হ্যানা তেনার জন্যে ঘরগুলো সেরকম মানে আর কি একটু পোড়োঝোড়ো হয়ে গেছে, ওই জন্যই ভাড়াটা কম। তবে আমার মনে হয় পরে পরে ওই মারুর বর সমস্তটা ঠিক করে নেবে। এবার চলে যাই যেই কমেন্টটা প্রথমে পড়েছিলাম, হ্যাঁ একদম ঠিক বলেছে, আমাদের শুয়ের কিন্তু এখন সেই ম্যান্ডিকে নিয়ে ঝাঁসু কন্টেন্ট হচ্ছে না। যে কদিন গোপন সূত্রে খবর হচ্ছিল সে কদিন ঝাঁসু কন্টেন্ট হচ্ছিল, ঠিক আছে, কারণ গোপন সূত্রের তথ্য বের হচ্ছিল, রিভিল হচ্ছিল, সেটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ভিডিও করছিল, তো ঝাঁসু হবেই, ভিতরের খবর তো সবাই জানে না। তো এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, ঝাঁসু কন্টেন্ট করবার জন্য ভিতরের তথ্য, গোপন তথ্য লাগে, আর সেই গোপন তথ্য, ভিতরের তথ্য যখন ফুস হয়ে যায় তখন সেই ঝাঁসু কন্টেন্ট হয় না, সেটাই হয়েছে এখানে শুয়ে ক্ষেত্রে। আরও একটা ব্যাপার আছে যে সু করতে পারছে না, সেই লেভেলের কন্টেন্ট করতে পারছে না ম্যান্ডিকে, যেটা ম্যান্ডিকে নিয়ে আগে করতো সেই কন্টেন্ট কিন্তু করতে পারছে না। এবার সেটার কারণ কি সেটা আমি বলতে পারবো না, সেটা কি ভানুয়াচায় গদগদের জন্যে বোনকে মন থেকে মানে সরাতে পারছে না, খুব হার্ট হয়েছে, নাকি নিজের ডিচ হয়েছে বলে
সবাই মিলে যে ওর পিছনে এরম পিএনপিসি করেছে বা ওর ইমেজের পুরো ধাজিয়া উড়িয়ে দিয়েছে, সেই জন্যে নাকি মানে ও যে ট্রাস্ট করেছিল সেই ট্রাস্টের যে এই রেজাল্ট হবে যেটা ও বিয়ন্ড এক্সপেকটেশন ছিল সেটা হয়েছে, সেটাকে ও মানতে পারছে না। মানে ও খুব বড় বড় লেকচার দিয়েছিল, তো বড় ফাটিয়েছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে একদম মানে ঝামা ঘষছিল ও ভেবেছিল, কিন্তু ওর মুখে যে এমনভাবে ঝামা ঘষে যাবে সেটা মানে আনএক্সপেক্টেড, ভাবতেই পারেনি, এবং এত তাড়াতাড়ি যে হয়ে যাবে এটা কল্পনাই করতে পারিনি। এবং ওকে যে মানে এইভাবে মানে ইমোশনাল ফুল বানাবে সেটাও ভাবতে পারেনি। হ্যাঁ, এবং নিজের সিক্স সেন্স সম্বন্ধে অনেক বেশি কনফিডেন্ট ছিল, কিন্তু এইভাবে পুরো মানে মানে বোল্ড আউট করে দিয়ে চলে যাবে এটাও ভাবতে পারিনি। তার জন্য সেই জিনিসটা মন থেকে মেনে নিতে পারছে না, আর সেই জন্য সেই লাগাতার কন্টেন্ট করতে পারছে না। তবে হ্যাঁ, ভদ্র নম্র ভাষায় যতখানি করা যায় ততখানিই করছে। তো আমার তো মনে হচ্ছে এটা খুব একটা খারাপ জিনিস না। সবসময় কি লাউডভাবে আউমাউ করে বললে হয়? তার মানে লোকে পছন্দই করে ওর লাউডনেসটা, মানে ও হাউমাউ করবে, চিৎকার করবে, বাজেভাবে বলবে, রুডভাবে বলবে, এটাই লোকের পছন্দ, তাই তো? সেই জন্য এরকম বলা হচ্ছে। তবে আমার মনে হয় যে যেভাবে ও পোলাইটলি কন্টেন্ট করছে, আমি জানি না কতদিনও করতে পারবে, তো সেটা খারাপ জিনিস না। তো টু দ্য পয়েন্ট কথা বলতে হবে কন্ট্রোভার্সিতে, সেখানে চিৎকার করতে হবে, চাচমেচি করতে হবে, লাউড কথা বলতে হবে, নোংরাভাবে বলতে হবে, অন্যভাবে বলতে হবে, এর তো কোনো মানে নেই। আমার মনে হয় এটা ঠিকই আছে। তো এবার যার যা চয়েস, যে যেরকমভাবে দেখে অভ্যস্ত, অ্যাকচুয়ালি ওকে ওরমভাবে দেখে অভ্যস্ত বলেই হয়তো লোকে বলছে, হতে পারে মেবি। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। 3টে ভিডিও আমি কমপ্লিট করে ফেললাম। এই ভিডিওটা কখন ছাড়বো দেরি হতে পারে, এখন সেকেন্ড ভিডিওটা ছেড়ে দেবো, আর তারপরে এটাকে দিয়ে দেবো, তারপরে এটা রাত্রিরের দিকে পোস্ট হবে। তো এখন আসি,